আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি। সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ। এখনো নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ জামায়াতের। এনসিপির উপরে হামলার প্রতিবাদে বিকেলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। ফরিদপুরে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, মন্তব্য রিজভির। একটি ইসলামী দলের বিরুদ্ধে তারেক রহমানের নামে উদ্দেশ্যমূলকভাবে কুৎসা রটানোর অভিযোগ। বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ। পরবর্তী তারিখ ২৪শে জুলাই। এবং ২৪-এর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণায় তীব্র রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বায়তুল মোকাররমে শহীদদের গায়বানা জানাজায় বিএনপির সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে কারফিউ। নগরীর রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। এছাড়াও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচলও। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর হামলার ঘটনায় রাত থেকে চলছে কারফিউ। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের উপর থেকে ইট, বাঁশ, কাঠের টুকরা সরানোর কাজ করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক লোক, পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইট ফাইট, খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে। এনসিপির সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভালো পরিস্থিতি, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এরা ভালো করে লাইছে কিছুক্ষণের ভিতরে। এই আর কি পরিস্থিতি এখন সব স্বাভাবিক। বুধবার এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে ৪ জন নিহত হয়, আহত হয় অর্ধ শতাধিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। পরিবেশ শান্ত রাখার জন্য সেনাবাহিনী তারা তৎপর রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখেছিলাম গোপালগঞ্জে, সাধারণ জনগণ বেশ রাস্তায় শহরে প্রবেশ করছিল। সেনাবাহিনীর অ্যানাউন্সমেন্টের পরে সেই ঘটনা অনেকটা শিথিল হয়েছে। জনগণ কিন্তু যারা বাইরে বেরিয়ে এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। এখন রাস্তাঘাট অনেকটা শূন্য দেখা যাচ্ছে। সেনাবাহিনী এমনটাই বলেছেন, আপনাদের প্রয়োজনের ব্যতি রেখে আপনারা কেউ শহরে বা জেলা শহরে প্রবেশ করবেন না এবং কাজকর্মে আসবেন না। আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে দু একটা রিক্সা, ভ্যান, অটো রিক্সা এগুলো চলতে দেখা যাচ্ছে। এছাড়া জনগণের যে একটা উপস্থিতি কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি, সেটি কিন্তু এখন আর নাই। আর সর্বশেষ আমাদের গোপালগঞ্জের সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর মোহাম্মদ সাজিদুর রহমান, তিনি জানিয়েছেন, তিনি ক্যামেরায় যদিও কিছু বলেননি, তারপরে তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত যৌথ বাহিনী তাদের কাছে মোট ১৪ জনকে গতকালকের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে কিন্তু আটক করেছে এবং তারা এখন থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আরও তাদের যে কার্যক্রম অব্যাহত রয়েছে, সেখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আটক করার জন্য পুলিশ তারা তাদের যে কার্যক্রম অব্যাহত রেখেছে। আর এ পর্যন্ত সদর হাসপাতালেও আমরা গিয়েছিলাম, আমরা আগেও বলেছি, সেখানে যারা গতকালকে আহত হয়ে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ২ জন রোগী মাত্র আছে, আর বাকিরা কেউ বলে কেউ না বলে তারা কিন্তু হসপিটাল ত্যাগ করেছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে গোপালগঞ্জে। গোপালগঞ্জে সশস্ত্র হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। বুধবার রাতে
খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সমর্থকরা পরিকল্পিতভাবে গোপালগঞ্জের সমাবেশে এনসিপি নেতাদের হত্যা চেষ্টা করেছে বলেও এ সময় দাবি করেন তিনি। নাহিদ বলেন, সমাবেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় সরকারের ভিতরে কেউ জড়িত কিনা তা তদন্তের দাবি জানান তিনি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ করেছি ঠিক সে জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে, আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। আমাদের অনেকে আহত অবস্থায় আছেন। গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে সমাবেশে যোগ দেবেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু হবে বলে জানান স্থানীয় নেতা কর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হবে এটি। সেখানে পদসভায় বক্তব্য রাখবেন এনসিপির নেতারা। এরপর জেলা দলীয় কার্যালয় উদ্বোধন করবেন তারা। গতকাল গোপালগঞ্জের হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরিদপুর প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে রাজবাড়ীর মুক্তিযোদ্ধা চত্বরে এনসিপির পদযাত্রা সমাবেশ উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুরের সমাবেশ শেষে রাজবাড়ীর সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দর্শক, ফরিদপুর এনসিপির সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে যে ফরিদপুরের যে পদযাত্রা, সেই পদযাত্রাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছেন। তারা ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এই যে পদযাত্রা শুরু করে তারা কিন্তু জনতা ব্যাংকের মোড়ে একটি পথসভা করবেন। তো এখানে স্থানীয় নেতৃবৃন্দরা এখন বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন, তারা বলছেন যে গোপালগঞ্জে তাদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই হামলাকারীদের অবিলম্বে তারা গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে। তো আমরা আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হলো যে ফরিদপুরে আজকে যে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, বিজিবি এবং আর্মির লোকজন কিন্তু রাস্তায় টহল দিতে আমরা দেখেছি। তো এই ছিল ফরিদপুর থেকে এনসিপির পথসভার সর্বশেষ খবর। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে, যা আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, নিপীড়ন নির্যাতনের প্রতীক তারেক রহমান, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় রিজভী দাবি করেন, বিএনপি সব সময় মব কালচারের বিরুদ্ধে ছিল এবং অপকর্মকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। তাহলে ভোট কেন পুষাবে, এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। সত্যি আমার মনে হয় কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি?
যে ঘটনা হয়েছে সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24শে জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন শুনানির শুরুতে এই মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। পরে পলাতক মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী এস.এম. শাহজাহানকে। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। স্টেট ডিফেন্স আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, মুফতি হান্নান সহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবেন আপিল বিভাগ। আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। আমি যেহেতু অনারেবল চিফ জাস্টিস এবং মাননীয় বিচারপতি মহোদয় পূর্ণাঙ্গ বেঞ্চ ওনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আমি এটা গ্রহণ করেছি এবং আমি আমার যেটুকু দায়িত্ব সেটা পালন করার জন্য আমি সচেষ্ট হব। ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যে রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসন করতে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে ছাত্র দলের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যাদের অতীতে দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদকে রুখবার সক্ষমতা রাখে না, তারাই একত্রিত হয়ে তারেক রহমানের পদকে রুদ্ধ করতে চায় বলেও অভিযোগ করেন ছাত্র দলের সভাপতি। সকল অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসিত করার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আমরা সবাই বুঝতে পারি আপনাদের সমাবেশে কোথায় থেকে লোকজন নিয়ে আসা হয়, আমরা সেগুলো সবাই জানি, সবাই বুঝতে পারি। আহ্বান জানাচ্ছি এই 71 সালের এই ঘাতক রাজাকারদের বলয় থেকে বের হয়ে আসুন। এখনো সময় রয়েছে, আপনাদের বয়স কম, আপনাদের উপর ভর করে আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে জামাত শিবির। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা আর কমপ্লিট শাটডাউনের ঘোষণার দিন আজ। গেল বছর আজকের এই দিনেই শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মধ্যে আন্দোলনের গতি বেড়ে যায় বহুগুণ। এদিন বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। উত্তাল সেই 17 জুলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন মাজহারুল হক মুহাজির। আগের দিন আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের মৃত্যু, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা, কোটা সংস্কার আন্দোলন আর শুধু সীমাবদ্ধ থাকে না কোটার মাঝে। শহীদদের খুনের বিচারে সারা দেশের শিক্ষার্থীরা যেন মিলিত হয় এক বিন্দুতে বৈষম্যের বিরুদ্ধে। এদিন ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয়। সরকার থেকেও কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
আমাদেরকে ব্রাশ ফায়ার করে মারা নিতে হবে, অথবা ভিসি স্যার আসবে, ভিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এত ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সারা দেশের চিত্রটা ছিল সেদিন এমনই। পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে একযোগে কাজ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন শহীদদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও। বাইতুল মোকাররমে নিহতদের স্মরণে এই গায়েবানা জানাজাতেও বাধা দেয় পুলিশ। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। দিন শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নাটকীয় এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। রাতেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সার্জিস আলমরা ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এভাবেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ফ্যাসিবাদের পতনধ্বনি শোনাতে ধাপে ধাপে এগিয়ে যায় ছাত্র জনতা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গত বছর কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে 16 জুলাই শহীদ হন কক্সবাজারের তরুণ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। স্বপ্ন ছিল গ্র্যাজুয়েশন শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে যায় তার সেই স্বপ্ন। এই তরুণ দেশপ্রেমীর আত্মত্যাগের 1 বছর পূর্ণ হয়েছে। মা ভুলতে পারছেন না সেসব দিনের কথা। শোকের মাতম চলছে ওয়াসিমের বাড়িতে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাগগুজারা বাজারপাড়া এলাকার প্রবাসী সফিউল আলম ও জোসনা বেগমের 5 সন্তানের মধ্যে তৃতীয় ওয়াসিম আকরাম। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। মাকে স্মার্টফোন কিনে দিয়ে প্রতিদিন ভাগ করে নিতেন নিজের স্বপ্নের গল্প। গত বছর জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম সহ আরও 3 জন। কোটা নাকি মেধার লড়াইয়ে জীবনের সমাপ্তি ঘটে এক স্বপ্নবাজ তরুণের। লাল সবুজের পতাকার এই বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া বাহিনীর বুলেটে রাজপথ রাঙাতে হল ওয়াসিমকে। পাহাড় গুনছি কবে আসবে ফিরে মোরে মেজো বাইজা মেজর কথা বলিল মায়ের যুগ করে চল চল। আমি যদি জিজ্ঞেস করতে বলতো যে আমি যদি রাজপথে শহীদ হতে পারি, আমার দেশের জন্য শহীদ হতে পারি, এটা আমার জন্য করবে, তোমাদের জন্য করবে, এরকম বলতো। ছেলে হারানোর বেদনায় শোকাহত মা শয্যাশয়ী হয়ে সন্তান হারানোর ব্যথা নিয়ে দিন পার করছেন শুয়ে বসে। সন্তানের কিনে দেয়া স্মার্টফোনটি হাতে নিয়ে বিলাপ করেন দুঃখিনী মা। 15 তারিখ রাতিয়া ভালো আছি, ভালো হয় না, ভালো হয় দিগান আছে, ভালো আছে। স্বপ্ন আসলে মানে নষ্ট হয়ে যায়। ছোট বন্ধু আর লেখাপড়া করাবে মন করে, ডাক্তার বানাবে। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে তিনি শহীদ হয়েছেন, এবং তিনি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং চলে আসেন 16 শহরে। এই যে তিনি শুধু একা আসেন নাই, তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন, কিন্তু সবাই এসেছিলেন, হয়তো অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। ওয়াসিম আকরামের মতো হাজারো শহীদের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ পতন ঘটিয়ে বাংলার আকাশে উদিত হয় লাল সূর্য। ছাত্র জনতার বিজয় হয়। শহীদ ওয়াসিম আকরামের রক্তের দাগ শুকিয়ে গেলেও মায়ের মনে ছেলে হারানোর ক্ষত কবে শুকাবে, এই প্রশ্ন এখন সবার মনে। কবে হবে সেই ফ্যাসিস্ট খুনিদের বিচার? আর কত অপেক্ষা? আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরে জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যানের বিশাল চত্বর জুড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বৃক্ষপ্রেমীদের আনাগোনায় মুখর থাকছে এই মেলা।
বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ সহ সব ধরনের গাছের চারা ভালো বিক্রি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নার্সারি মালিকরা। মেলায় মোট 50টি স্টল রয়েছে। 19 জুলাই পর্যন্ত চলবে এই মেলা। আর এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইরাকের দহুক প্রদেশে একটি শপিং মলে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর আলী তাতার বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স জানায়, বুধবার রাতে পূর্বাঞ্চলীয় শহর কুতের এই শপিং মলের কয়েকটি তলায় আগুন লেগে যায়। এতে কয়েক ডজন ক্রেতা ও কর্মী ভেতরে আটকা পরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল কর্মীরা। তবে এখনও ভেতরে আটকা রয়েছেন অনেকে। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা হবে বিশ্বাস বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। কলম্বোতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, আগে থেকেই তিনি নির্ধারণ করে রেখেছিলেন এ ম্যাচে শেখ মেহেদীকে খেলাবেন। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাংলাদেশ দল এখন বলতেই পারে শেষ ভালো যার সব ভালো তার। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে রীতিমতো উড়িয়ে সিরিজ জিতেছে টাইগাররা। অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো এমন সুখকর অভিজ্ঞতা হলো লিটন দাসের। তার বিশ্বাস, এমন জয় এ মাসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ আর বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্পিনার শেখ মেহেদী, একাই ফেরান লঙ্কান 4 ব্যাটারকে। লিটন জানান কেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রেখে মেহেদীকে বাছাই করেছিলেন তিনি। শাক মেহেদীকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল। তার মানে এটা না যে শাক মেহেদী ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। 3 দিনের বিরতি দিয়েই 20 জুলাই পাকিস্তানের বিপক্ষে ঢাকায় সিরিজ খেলতে নামবে টাইগাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি, সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। এখনো নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ জামায়াতের। এনসিপির উপরে হামলার প্রতিবাদে বিকেলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি। ফরিদপুরে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, মন্তব্য রিজভির। একটি ইসলামী দলের বিরুদ্ধে তারেক রহমানের নামে উদ্দেশ্যমূলকভাবে কুৎসা রটানোর অভিযোগ। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ। পরবর্তী তারিখ 24 জুলাই। এবং 24-এর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণায় তীব্র রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বায়তুল মোকাররমের শহীদদের গায়েবানা জানাজায় বিএনপির সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।